গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন। মিনি আয়নাঘর ঘিরে চাঞ্চল্য, সেই চিকিৎসক রিমান্ডে। জানাবো শেখ হাসিনার নির্দেশে আলেমদের হত্যা মাস্টারমাইন্ড সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। এবং সর্বশেষ জানাবো এলাকাবাসীর ক্ষোভ, ডিইপিজেড এর আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন। গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেছেন। সর্বশেষ রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১০ বছর বয়সী শিশু তানজিলা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেন। ডক্টর শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০% দগ্ধ হয়েছিল। একই দিন সকালে মারা যান পারভিন আক্তার, যার শরীরের ৩২% দগ্ধ ছিল। এর আগে গত শনিবার ১ বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার সকালে মারা যান সীমা আক্তার, যিনি ৯০% দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার মারা যান ৫ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যিনি ৯৫% দগ্ধ হয়েছিলেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ ৫ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিনি আয়নাঘর ঘিরে চাঞ্চল্য, সেই চিকিৎসক রিমান্ডে। সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ভবনের নিচে গোপন ঘরে এক বৃদ্ধ ও এক নারীকে মাসের পর মাস আটকে রাখার ঘটনায় গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে ২ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। এই মিনি আয়নাঘর ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোহাম্মদ আসলাম হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরেকটি মামলায় শোন অ্যারেস্টের আবেদনও করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে নির্মাণাধীন একটি ভবনের নিচে তৈরি গোপন ঘর থেকে পালিয়ে আছেন ৭৫ বছর বয়সী আব্দুল জব্বার ও ৪৮ বছর বয়সী গৃহবধূ শিল্পী খাতুন। ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে তারা মুক্তি পান বলে জানান। বন্দি দশায় তাদের শারীরিক নির্যাতন করা হতো এবং ইনজেকশনও দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা। স্থানীয়দের দাবি, পল্লী চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত ওই বাড়ি ভাড়া নিয়ে আয়নাঘর গড়ে তোলেন এবং সেখানে গোপনে অপরাধমূলক কার্যকলাপ চালাতেন। শেখ হাসিনার নির্দেশে আলেমদের হত্যা মাস্টারমাইন্ড সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। দিনটি সামনে এলেই মানুষের বুকে কাঁপন ধরে। বিশেষ করে দেশের আপামর আলেম সমাজের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। সাদা মনের ওই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়। সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি। ২০১৩ সালের ৫ ও ৬ মের কথা। মতিঝিলের শাপলা চত্বরে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের একটি সাধারণ সমাবেশ ঠেকাতে পুরো রাষ্ট্র উঠে পড়ে লাগে। দিনের আলোতে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য শাখাগুলোর সদস্যরা আলেমদের উপর বেপরোয়া হামলা, গুলি আর নির্যাতন শুরু করে। পথে পথে রক্ত, লাশ, এক ভীতিকর অবস্থা তৈরি করে সবার মনে নজিরবিহীন ভয় ধরিয়ে দিয়ে শাপলা চত্বর থেকে আলেমদের নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে। গুলির মুখেও ১৩ দফা দাবি বাস্তবায়নে তারা শাপলা ছড়াচ্ছিলেন না। দিন শেষে রাত ঘনিয়ে এলে নির্যাতনের ধরন পাল্টে যায়। আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে বেপরোয়া গুলি, টিয়ার শেল নিক্ষেপ। জীবন রক্ষায় দিক বিদিক ছুটতে গিয়েও গুলির মুখে পড়েন নানা বয়সী আলেমরা। এক বিভীষিকাময় রাত তাদের উপর দিয়ে যায় ৫ই মে। হেফাজতের নেতাকর্মী তথা আলেমদের নির্মূলের নির্দেশদাতা শেখ হাসিনার ইচ্ছা পূরণে পুলিশের তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব ডিজি সহ অনেক কর্মকর্তা সেই নিষ্ঠুর নির্যাতন আর খুনের দিনটিকে অপারেশন সিকিউর শাপলা হিসেবে অবহিত করে উল্লাস করেছিলেন। আজ সেই বিভীষিকাময় কালো দিন। শেখ হাসিনার শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের হত্যাকাণ্ড নিয়েও কেউ কোনো সত্য প্রকাশ করতে পারেনি। মানবাধিকার সংগঠন অধিকার ৬১ জনকে হত্যার তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়ে। অধিকারের আদিলুর রহমান শুভ্রকে নেওয়া হয় জেলে। ওই সংগঠনের ওপর নেমে আসা আরো ভোগান্তি।
5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ধীরে ধীরে আলোতে আসতে শুরু করে 5ই মে। কত ভয়ঙ্কর ও জঘন্যতম গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ হত্যায় জড়িয়েছিল সময়ে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাহবাগের গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ জড়িতদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট 2টি অভিযোগ দায়ের করা হয়। সমাবেশ দমন করতে নিরস্ত্র মানুষের ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে গুলি চালায় স্বৈরাচার হাসিনা সরকারের বাহিনী। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন হেফাজতের অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে। শেখ হাসিনা সহ 9 জনকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে মামলা রেকর্ডভুক্ত করা হয়। 9 আসামির মধ্যে 4 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার। হাসিনা সহ 5 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 12ই মে শুনানির দিন ধার্য আছে। মামলাটি এখন তদন্তাধীন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ। এজন্য ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনা করে এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলার তদন্তে নিয়োজিত কর্মকর্তা FM ইফতেখারুল আলম বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিষয়টি অনেক বড় ঘটনা। তদন্তে একটু সময় লাগবে। নিহত ব্যক্তিদের শনাক্ত রেকর্ড সংগ্রহ চলছে। মানবাধিকার সংগঠন অধিকার তথ্যের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশ ছাড়া কোনো অভিযান হয় না। এমন অভিযানে ওনার নির্দেশ থাকবে, এটাই বাস্তবতা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগান্তরকে বলেন, 5 ও 6 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গণহত্যার নির্দেশদাতা ছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতজন আলেমকে হত্যা করেছে তা সঠিকভাবে নিরূপণ করা তখন সম্ভব হয়নি, কারণ আমরা তখন সেই পরিবেশ পাইনি। মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। তদন্ত সাপেক্ষে আরো যারা অপরাধী তাদের আইনের আওতায় আনার জন্য আমরা দাবি উত্থাপন করেছি। এলাকাবাসীর ক্ষোভ, DEPZ এর আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে ওই এলাকার আশপাশে তীব্র লোডশেডিং চলছে। ওই এলাকার বাসাবাড়ি সহ ছোট বড় কারখানাগুলোতে বিদ্যুতের অভাবে উৎপাদন বন্ধ থাকছে। গরমের মধ্যে লোডশেডিং লম্বা হওয়ায় নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণী ঘরে থাকতেও পারছে না। ইপিজেডে অবস্থিত কারখানাগুলো নিয়মিত বিদ্যুৎ পেলে বাইরের স্থানীয় কারখানাগুলোতে উৎপাদন ধস নেমেছে। এই অবস্থা নিরসনে সরকারের উপরে মহলের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ সমস্যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। নলাম গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয়। বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী জসিমউদ্দিন জানান, শ্রীপুর, বলিভদ্র, বাদাইল ও তালপট্টি গ্রামের বিদ্যুৎ প্রায় থাকেই না, মাঝে মাঝে আসে। তিনি অভিযোগ করে বলেন, শনিবার সারাদিন বিদ্যুৎ ছিল না, রাত 12টার পর এসেছিল। গরমে বিদ্যুৎ না থাকায় পানি উঠানো যায় না। এতে তাদের দৈনন্দিন কাজ ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আশুলিয়ার বাইতগাঁও এলাকায় স্কুল শিক্ষক সামিদুর রহমান বলেন, এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে। দিনে রাতে বিদ্যুৎ আসা যাওয়ার খেলায় এলাকাবাসী অতিষ্ঠ। ধামসোনা ইউনিয়নের সুবন্দি গ্রামের হযরত আলী বলেন, শহরের তুলনায় গ্রামের অনেক বেশি লোডশেডিং হয়। বিষয়টি পল্লী বিদ্যুৎকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারের মুদি দোকানদার সোহরাব বলেন, নিয়মিত বিদ্যুৎ না থাকায় আমাদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে। ব্যবসা পরিচালনা করতেও অনেক সমস্যা হচ্ছে। গেরুয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক জানান, বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ার কারণে শুধু ভোগান্তি নয়, আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে চোর ডাকাতের আতঙ্কে থাকি আমরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।